গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবারের গন্তব্য পুরুলিয়া। হ্যাঁ, এই বসন্তে আমরা যাচ্ছি পলাশ ফুল দেখতে। চলুন আপনারাও আমার সাথে ভিডিওটা এনজয় করুন, পুরুলিয়া ঘুরে দেখুন। আজকে গাড়ি নিয়ে একটা ট্যুরে বেরিয়েছি। গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এবং আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে পুরুলিয়া। ভিডিও করতে শুরু করে দিয়েছি। আমাদের হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক থেকে পুরুলিয়া পর্যন্ত টোটাল আমরা আজকে 251 কিলোমিটার রাস্তা যাব। আমরা সবাই জানি যে কলকাতা বা হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে খড়গপুর হয়ে চলে যাওয়া যায়, দ্বিতীয় রাস্তাটা হচ্ছে বর্ধমান আসানসোল হয়ে যাওয়া যায়, আর আরেকটা রাস্তা যেটা শর্টেস্ট রুট সেটা হচ্ছে ভায়া বাঁকুড়া আমরা চলে যাব পুরুলিয়া। তো ভায়া বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া। তো সেই রাস্তায় হচ্ছে 251 কিলোমিটার। আমরা সকাল 7 AM বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন বাজছে 10:30, মানে 3.5 ঘন্টা পরে আমরা এখন জয়পুর ফরেস্টের কাছে চলে এসেছি এবং জয়পুর ফরেস্টে সবাই এন্ট্রি করব। তার আগে আমরা এখন আজকে বনলতা যে রিসর্ট আছে সেইখানে এসেছি। আমরা আজকে কখন পৌঁছচ্ছি, কত সময় লাগছে সেটাও বলবো। আমরা হাওড়া থেকে বেরিয়ে ডানকুনির দিকে গেছি। ডানকুনি থেকে বাঁ দিকের যে সার্ভিস রোডটা হয় সেটা ধরে আমরা এসেছি, লেফট টার্ন নিয়েছি ডানকুনি থেকে। ডানকুনি থেকে লেফট টার্ন নিয়ে আমরা চলে এসেছি যে রোডটা থেকে গেলে পরে তারকেশ্বর যাওয়া যাবে, সেই রোড ধরেছি এবং সেই রোড ধরে আমরা ডানকুনি থেকে বিষ্ণুপুরের দিকে এসেছি, যেটা কোতলপুর হয়ে যে রাস্তাটা আসছে। জয়পুর ফরেস্টে আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু ডিয়ার ক্রসিং এর জায়গা এবং এখানে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেবো এবং এরপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা বাঁকুড়ার কয়েকটা স্পট দেখবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখে আমরা এগিয়ে যাব হচ্ছে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ার যে রিসর্টে থাকবো সেই রুমটাও আপনাদের দেখাবো, কেমন রুম সেটাও আপনারা দেখবেন, রেট কত সেগুলোও বলে দেবো। তো গাড়ি নিয়ে যদি আসতে চান খুব স্বাভাবিক সুন্দরভাবে আসতে পারবেন। এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, যেমন ওই আলাদা অন্যান্য যে দুটো আরো যে রাস্তা রয়েছে যেটা বর্ধমান হয়ে যাচ্ছে সেটাও যেমন খুব সুন্দর। আমরা যেটা আরামবাগ হয়ে আসছি এই রাস্তাটাও কিন্তু খুব একটা খারাপ নয়, মানে ডানকুনি থেকে আরামবাগ থেকে এই রাস্তাটা ধরে চলে এলাম। এই রাস্তাটা কিন্তু খুব একটা খারাপ রাস্তা নয়, খুব সুন্দর রাস্তাটা। এই রাস্তাতেও আসতে পারেন। জয়পুর ফরেস্ট অব্দি এসেছি, খুব কয়েকটা জায়গাতে হয়তো সামান্য জ্যাম পাওয়া গেছে, কিন্তু তাছাড়া কিন্তু রাস্তা বেশ ভালো। 3.5 ঘন্টার মধ্যে আমরা জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে পৌঁছে গেছি। এখানে যতক্ষণ ব্রেক নেবো তারপরে এখান থেকে সোজা বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে হচ্ছে পুরুলিয়াতে গিয়ে ওখানে আজকে হচ্ছে নাইট স্টে করব। তো চলুন এখন এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই মেইন রোডের উপরে অনেক জায়গা আছে, এখানে আরামসে পার্কিং করে দেওয়া যাবে। এই পাশে হচ্ছে বনলতা রিসর্ট। এই বনলতা রিসর্টে এই যে বনলতা হোটেলের দিকে যাচ্ছে, ওইদিকে বনলতা রিসর্ট লেখা আছে। আমরা এর ভেতরে এন্ট্রি করব। ভেতরে বনলতা রিসর্টটা ঠিক কীরকম, কতটা কেমন দেখতে, এটা আমি আগে কোনোদিনও আসিনি। অনেকবার এসেছে, অনেক ভিডিও বানিয়েছে, আমি প্রথমবার এলাম। এখানটা হচ্ছে বনলতা রিসর্ট। আমরা বনলতা রিসর্টে এখন ভেতরটা একটু ঘুরে দেখব এবং একটু হালকা স্ন্যাক্স জলযোগ সেরে আবার বেরিয়ে যাবো এখান থেকে। ব্রিজ বানানো রয়েছে খাল পার করে, খালটা পেরিয়ে এসে এখানে ভেতরে ঢুকলাম। গেট দিয়ে ঢুকে তো ওখানে দেখতে পাচ্ছি বনলতা হোটেল লেখা আছে, আর এই পাশটাতে একটা সুন্দর পুকুর বানানো রয়েছে, আর এদিকে ছোট ছোট কটেজের মতো বানানো রয়েছে। জানি না এগুলো থাকার জন্য কিনা, ওই দিকে রুমগুলো থাকার জন্য দেখে বোঝা যাচ্ছে। একটু সুন্দর বাগান করা আছে। আচ্ছা, এই পাশে কিন্তু বাথরুম আছে, রেস্টুরেন্টটাও এখানেই আছে। ওই কিছু দোকান আছে, আর এই পাশে রুম বুকিং অফিস, রিসেপশন কাউন্টারটা হচ্ছে এইদিকে ভেতরে। ওই দিকটাতে রুমসগুলো আছে, আর এখানে হচ্ছে রাস্তার ধারে কিন্তু রেস্টুরেন্টটা। এ পাশে বাঁ দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আবার এদিকে ডান দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে যেমন এগুলো কি মাটির কিন্তু ওয়াটার বটল, এখানে বিভিন্ন গিফট আইটেম আছে, কাপস অ্যান্ড সসেস আছে। এমু পাখির ডিমও পাওয়া যাচ্ছে এখানে, প্রতি পিস 1000 টাকা। আমার পেছনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু জয়পুর ফরেস্টের মধ্যে আমরা এন্ট্রি করছি। তার আগেই আমরা বনলতার কাছে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা রাস্তাটা যেটা যাব ফরেস্টের মধ্যে দিয়ে যাব এবং ওটা দেখুন, ভিডিওতে দেখতে পাবেন কেমন লাগছে। এখানে রসগোল্লা 40 টাকা পিস, ল্যাংচা 50 টাকা পিস। সাইজগুলো দেখায়, এই হচ্ছে সাইজ, আমার হাতের সাইজের, এরকম সাইজের হচ্ছে রসগোল্লা। এটা লাল,
এটাও 40 টাকা পিস। আর ল্যাংচার সাইজটা দেখো পুরো 1 হাত, এইগুলো হচ্ছে 50 টাকা পিস। কি অর্ডার করেছিস তুই? এটা চিজ দোসা। চিজ দোসা, ভালো খেতে। আর এটা কি? ফ্রেঞ্চ টোস্ট, তাই তো? এটা কি চিজ দোসা? হ্যাঁ, চিজ দোসা কেমন এটা? খুব ভালো খেতে। আমি আগে একটা প্লেট খেয়েছিলাম, আমি আর আমার মা আবার অর্ডার করেছি আরেকটা প্লেট। এটা কি দিয়েছে এর সঙ্গে? এটা 3 রকমের চাটনি। চাটনি, আর ভেতরে খালি চিজ না উপরেই চিজ দিয়েছে? উপরেও চিজ দিয়েছে, ভেতরেও চিজ। ভেতরেও আছে? হ্যাঁ, ভেতরে চিজ আছে। $140 ধোসা, চিজ ধোসা। হালকা করে স্ন্যাক্স টি খেয়ে নিলাম, তারপরে একটুখানি রিসর্টের ভেতরটাই ঢুকছি। এখানটা বেশ অনেক পশু পাখি আছে, একটু দেখবো কীরকম। তোরা তো আগে এসছিস না? 4বার এসছিস এই নিয়ে? এটা 4th টাইম। আমি প্রথম এলাম এখানে। ভেতরে অনেক কিছু পাখি পশু আছে, দেখি কেমন। ও ভেতরে আরও রেস্টুরেন্ট আছে। সবুজ ঘাস করলে চাষ পাবেন, দুধ মাংস 12 মাস। বাহ, দারুণ লিখেছি কিন্তু। ভেতরে ঢুকে এখানে কিন্তু যারা থাকবে তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর ভেতরে রুমস রয়েছে। এখানে আজকে আমরা স্টে করবো না, এখান থেকে সোজা চলে যাবো। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। দিকগুলো তো এগুলো রুম, তাই তো? পরপর এক একটা ওদিকে রুম, কটেজ। এই যে এখানে একটা আছে। চাষগুলোতে মানে এখানে যে খাওয়া দাওয়া হয় সব এই ভেতরের চাষে, বাইরে থেকে কিছু কোনো সবজি বাইরে থেকে কেনা হয় না। কোথায়? এখানে? হ্যাঁ, সবজি মাছ সবই এখানকার ভেতরেই, পুকুরেই চাষ হয়। হ্যাঁ, সবজি এখানে চাষ হয়, এখানে মানে টুরিস্টরা যা খায় সবই এর ভেতরেই তৈরি হয়। তো আরবি ঘোড়া মনে হচ্ছে, একটু দেখে আসতে। এখানে এই তো এখানে একটা ঘোড়ার গাড়ি রেখেছে, চ্যারিয়েট। ওই আমাদের ইয়ের সামনে যেমন চলে, ভিক্টোরিয়ার সামনে যেমন চলে। এই তো এখানে অনেক টার্কি আছে, ভেতরে প্রচুর টার্কি আছে, সাদা কালো দুরকম টার্কি আছে। টার্কির মাংস দারুণ খেতে লাগে। এই তো এমু 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 না, কেন হাত দেবো না, খেতে আসবো না। এমু। ওই এইখানে দিকটাতে টার্কি, এই পাশটাতে আছে এখানে এমু পাখি। এইখানে তো প্রচুর এমু, এই যে একদম কাছ থেকে একদম এখানতে প্রচুর এমু পাখি আছে। এপাশে দেখলাম, ওপাশেও আছে, আর অনেকটা জায়গা দূরে। এখানে পুরো ওইদিকে অনেক চাষ হচ্ছে, ওপাশেও চাষ হচ্ছে। ওপাশে একটা পুকুর দেখলাম, ওইটাতে মাগুর মাছ আছে। অনেকটা বড় জায়গা আছে। আর ওপাশে দেখলাম ঘোড়া আছে, সাদা ঘোড়া। আচ্ছা, ওই দূরে ওই দিকটাতে গ্রিন হাউস বানানো আছে। এই পুকুরটাতে এইরকম বড় বড় সাইজ, মানে 3-4 কিলো ওজনের মাগুর মাছ আছে শুধু। তো এখানে মুড়ি দিয়েছে, খাওয়ার মুড়ি। মুড়ি দিলেই আসবে। আয় আয় আয়, এই তো খাচ্ছে। এইবার পাওয়া যাচ্ছে কিছু। মোফ ও মা, কত এখানে অনেক রাজহাঁস রেখেছে, একটা বড় পুকুর, এপাশেও পুকুর বানিয়েছে একটা। আর এই পুরো এখনো এখান থেকে কাজ চলছে। আর এগুলো এক একটা কিন্তু এগুলো রিসর্ট, প্রত্যেকটাতেই থাকা হবে। খড়ের চাল দেওয়া ঘর, কিন্তু এসি বসানো আছে, ডিসঅ্যান্টেনা আছে, আধুনিক সুবিধা সহ খড়ের চাল দেওয়া ঘর। ওই দিকটাতে সবজি চাষ করছে। এখানে একটা বাচ্চাদের জন্য দোলনা, চিলড্রেন্স পার্ক মতো ট্র্যাম্পোলিনও রেখেছে। এখান থেকে এবার আমরা সোজা এগিয়ে যাব। এটা হচ্ছে ডিয়ার ক্রসিং জোন। এটা হরিণ ক্রস করে এই জায়গাটা দিয়ে। জয়পুরের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, সিনিক ভিউটা এটা উঠছে খালি। এই যে বাঁ দিকে এটা ঢুকছে। হ্যাঁ, ঢুকবো। আচ্ছা, ওইখানটাতে মেন গেট থেকে উঠে এলাম। উঠে এসে এই পাশে একটা মন্দির রয়েছে, ও পাশেও যাচ্ছি। আর এইটা হচ্ছে সেই মল্ল রাজাদের সময়কার রাজবাড়ি। এখান দিয়ে ভেতরে একটু ঢুকে দেখি।
এখন এগুলো পুরো মেনটেনেন্সের অভাব, পুরো ভেঙে একদম কিচ্ছু নেই, এই ভাঙা বাড়ি পড়ে আছে আর কি। এটা হচ্ছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দের। হ্যাঁ, এখানে ঢুকে একটা দোকান রয়েছে, একটা বড় বট গাছ রয়েছে আর কি, অনেক পুরনো বট গাছ দেখেই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির আর কি, সকাল 9টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। ওই ওপরে একদিকে ডাকিনী যোগিনী আছে তরোয়াল নিয়ে। মল্ল রাজাদের সময়ের রাজবাড়ি দেখলাম এবং তাদেরই এইটা মন্দির চত্বর। এটা হচ্ছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির আর কি। ওইদিকে একটা বেদি বানানো রয়েছে, এখানে একটা বড় বট গাছ রয়েছে। এখন সময় হচ্ছে 12:30 দুপুরে। মন্দির চত্বরটা বেশ ঠান্ডাই লাগছে, যদিও রাস্তায় বেশ গরম ছিল। মন্দির চত্বরটা বেশ বট গাছ থাকার জন্য অনেকটাই ঠান্ডা। হচ্ছে রাধেশ্যাম মন্দির। ওইদিকেও একটা মন্দির আছে, এখানে একটা মন্দির। এটা রাধেশ্যাম মন্দির। রাধেশ্যাম মন্দিরের গেট দিয়ে ঢুকে এখানে ভেতরে পোড়া মাটির কাজ আছে, আর ওপরে চুন দিয়ে কাজ সুন্দরভাবে কাজ করা ছিল। ওই চুনগুলো উঠে অনেক জায়গাতে ক্ষয়ে গেছে। এখানে বিভিন্ন মূর্তি বানানো রয়েছে। অন্যান্য জায়গার আর পশ্চিমবঙ্গের মন্দির সেইগুলো ক্ষয়ে যাওয়ার কারণই হচ্ছে এগুলো সবই পোড়া মাটি বা ইট দিয়ে তৈরি। অন্য জায়গাতে মন্দির বা দুর্গগুলো টেকেছে কারণ সেগুলো পাথরের তৈরি। মাটির যেহেতু তৈরি, ইটের তৈরি, এগুলো কিন্তু ক্ষয় বেশি, তাই বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আর মানে টিকে রয়েছে খুব কম। পুরনো তুলসী মঞ্চ। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ভোগ কক্ষ, মানে এখানটাতে মন্দিরের যে ভোগ বানানোর জায়গা এখানটা। এই মন্দিরেও কিন্তু বিশেষত্ব হচ্ছে যত পৌরাণিক ক্যারেক্টার্স আছে পুরাণে আর কি, যে সমস্ত চরিত্রগুলো আছে এবং গল্পগুলো রয়েছে, সেইগুলোই কিন্তু এখানে ডেপিক্ট করা হয়েছে। অর্থাৎ এই যে গল্পের আকারে দেখা যাচ্ছে, পৌরাণিক গল্পগুলোই দেখা যাচ্ছে। যেমন এই সামনে যদি দেখাই, এখানে যে নরসিংহ যে রাজাকে একদম পেট থেকে চিরে দিয়েছিলেন, সেই মূর্তিটা এখানে আছে। এই জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে দেখাশোনার মধ্যে রয়েছে। তো দেখতে গেলে কিন্তু মেনটেনেন্স ঠিকই আছে, সুন্দর করে বাগান সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট। এখানে সেই পুরনো কাঠের কড়িবর্গা দেখা যাচ্ছে। আর গেট থেকে ঢুকেই এপাশে এবং এপাশে যে ঘরগুলো থাকে সেগুলো সাধারণত হতো মন্দিরের দ্বার রক্ষক হিসেবে তাদের জায়গা। এখন দ্বার রক্ষকের জায়গা নিয়ে নিয়েছে মডার্ন সিকিউরিটি। এখান থেকে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। আমরা এখন রাস মঞ্চের কাছে এসেছি। এখানে 30 টাকা পার্কিংয়ের জন্য লাগবে। এখানে পার্কিং করে দেয় ভালো। আর যেটা বিষ্ণুপুর বলতে আমরা যেটা বুঝি, একদম চোখের সামনে সেই রাসমঞ্চটা দেখা যাচ্ছে। এইটারই ছবি কিন্তু আমরা বইয়ের পাতায় হোক বা ফটোগ্রাফিতে হোক, আমরা কিন্তু বিষ্ণুপুর বলতে এই জায়গাটাই দেখে থাকি। আচ্ছা, এখানে দেখুন টিকিট করা আছে বিষ্ণুপুর সাব সার্কেলের মধ্যে। ভিজিটিং টাইমটা দেওয়া রয়েছে এবং এখানে টিকিট হচ্ছে আপনার 25 টাকা করে, এবং অন্য দেশের লোকেদের জন্য 300 টাকা। অনলাইন করলে 20 টাকা, অফলাইনে 25 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য 25 টাকা। তো ভেতরে ঢুকে যাই আমরা। বিষ্ণুপুর বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু এই আমাদের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে সেই রাস মঞ্চ। ভেতরে একটু যাব আমরা। আচ্ছা, এইটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। বিষ্ণুপুর বলতে যেটা বুঝি রাস মঞ্চ, সেটা হচ্ছে আমাদের এই পেছনে এই জায়গাটা। এটাও কিন্তু পুরোপুরি ওই মাটি দিয়ে তৈরি। এখানে ডিটেলসটা রেখা রয়েছে, একটুখানি দেখাই। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এটা, মানে যে বেসটা সেটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এখানে হিন্দিতে এবং ইংলিশে লেখা রয়েছে। 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই যে নিচের অংশটা, এটা কিন্তু ওই ল্যাটেরাইট মাটির যে স্টোন, সেটা দিয়ে ল্যাটেরাইট মাটি পুড়িয়ে তৈরি হয়েছে। আর ওপরেরটা কিন্তু টেরাকোটা। এইটার ভেতরটা এবার একটু ঘুরে দেখব। ওপরে কিন্তু ওই আমাদের যে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির আছে, তার যে আদলে কিন্তু এই মাথাটা তৈরি।
মানে এই সেম মন্দিরের কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের যত মন্দির আছে তাদের কিন্তু মাথার দিকটা আদল এই ধরনের খিলান জাতীয় ইট দিয়ে তৈরি খিলান দিয়ে। বেসমেন্টটা বেশ অনেকটাই কিন্তু হাইট আছে, প্রায় 7 ফুট মতো হাইট আছে। আর এখান থেকে এইটা তো 10 ফুট, যেমন 10 এবং উপরে হচ্ছে 15 ফুট মতো প্রায়। একটু ভেতরটা ঢুকে দেখি। এখানে কিন্তু যদি আমরা দেখি এই খিলান আকারে কিন্তু ইটগুলোকে সাজিয়েছে এবং জিগজ্যাগ প্যাটার্নে, অর্থাৎ এপাশ থেকে এবং এপাশ থেকে ক্রস প্যাটার্নে পরপর কিন্তু একটা করে লাইন, তারপর একটা মোটা দেয়াল। তার ভেতরে ঢুকলে এইখানে কিন্তু আর কিছু দেওয়াল নেই। এবার এই দিক দিয়ে ঘুরলে এই অন্ধকারের ভেতরে ঢুকে গেলে এখানটাতে জাল দিয়ে আটকে দিয়েছে, অর্থাৎ ভেতরে যাওয়া যাবে না। এই পাশটাতে ইটের ওপরে আগে কিন্তু চুনা পাথরের লেয়ার ছিল, অর্থাৎ মন্দিরটা কিন্তু পুরো সাদা দেখাতো, বুঝতে পারা যাচ্ছে। এখন সব চুনা পাথরগুলো ঘষে গিয়ে শুধু ইট বেরিয়ে গেছে। এই মন্দিরের চারপাশে কিন্তু এদিকে সুন্দর বাগান বানানো রয়েছে, আর চারপাশে কিন্তু এই যে বেসমেন্টটা কিন্তু এদিকে বাইরে মন্দিরের মেন যে স্ট্রাকচার তার বাইরে কিন্তু বেসমেন্ট রয়েছে। আর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মন্দিরের এখানে কিন্তু পদ্ম ফুল স্ট্রাকচার বানানো রয়েছে। এপাশে এটা ভেঙে গেছে। এপাশেও যেমন বানানো রয়েছে, এপাশেও কিন্তু খুব সুন্দর বানানো রয়েছে। ইটের দিয়ে ইন্ট্রিকেট কাজ বানানো রয়েছে, আর এবং ইটগুলো কিন্তু খুব সরু, এই 1 থেকে 1.5 ইঞ্চি মতো চওড়া ইট। এখনকার ইটগুলো কিন্তু অনেক চওড়া হয়, আর সেই ইট কেটে কিন্তু দারুণ ডিজাইন এখানেও বানিয়ে। এইগুলো এক একটা পিস ইট। এই ইটটাকে দেখ চওড়ায় বসিয়েছে, এখানে যেমন সরু সরু লম্বায়, মানে এখানে কিন্তু 2-3 রকমের ইট বানিয়েছে। একটা ডিজাইনের জন্য ইট, একটা খিলানের জন্য ইট, আর একটা এই ধরনের পিলার বানানোর জন্য ইট। মানে চুনা পাথর আর মাটি দিয়ে, তার ফলে এই আজ এত বছর ধরে, এটা 900 বছর হবে না, তারপরে তৈরি হয়েছে। অরিজিনাল মল্লভূমির হচ্ছে গিয়ে 997 বছর, 997 সালে এটা হয়েছে। রাসমঞ্চ যেটা, এটা দেখে নিলাম। এবার এখান থেকে এগিয়ে যাব নেক্সট জায়গাতে। এবার আমরা এসেছি দলমাদল কামান দেখতে, এবং ছিন্নমস্তা যেটা মন্দির আছে সেটা দেখব। গেট দিয়ে ঢুকে এই দলমাদল কামানে এখানে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই, এখানে সারাক্ষণই খোলা রয়েছে। আচ্ছা, এইটার সম্বন্ধে, কামানটা তো দেখাবো, তার আগে একটু কামানটা সম্বন্ধে বলে দিই। পেটা লোহা দিয়ে তৈরি, মানে সম্ভবত এরাও লিখেছে সম্ভবত, এবং মল্লরাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। এটা সব থেকে বড় কামান, 4.25 মিটার দীর্ঘ। এটা 31 সালে 1931-এ তৈরি করা হয়েছে। কামানটা 360 একটা ভিউ দিয়ে দিই। এইটাই হচ্ছে ওই দলমাদল কামান, এটাও কিন্তু ওই মল্ল রাজাদের সময় তৈরি, এবং তার ডিটেলস তো বলেই দিলাম। এবং আমি আরও কিছু ডিটেলস যদি উইকিপিডিয়া থেকে পাই, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। সেখানে গিয়ে কিন্তু এটা সম্বন্ধে চাইলে আরও আপনারা হিস্ট্রি, যদি আরও এক্সটেন্ডেড হিস্ট্রি জানতে চান, সেটা কিন্তু পড়ে নিতে পারেন। যে যে স্থানে যাচ্ছি সবগুলোরই কিন্তু এক্সটেন্ডেড হিস্ট্রি যদি জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কারণ আমি তো হিস্টোরিয়ান নয়, আমি যতটুকুনি ওই বোর্ডে লেখা আছে ওইখানটা পড়েই আপনাদের দেখাচ্ছি। বাকি ডিটেলসে জানতে হলে কিন্তু ওই উইকিপিডিয়ার যে পেজ আছে সেখান থেকে ডিটেলসে আপনারা পড়ে নিতে পারবেন। 33টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এটা তৈরি করা হয়েছিল। এখানে রাসমঞ্চ, জোড়া মন্দির, কালাচাঁদ মন্দির, এই রাস্তাগুলো দেখানো রয়েছে। এটা হচ্ছে ওই ছিন্ন মস্তার মন্দির, আমরা ভেতরে ঢুকবো। আচ্ছা, মন্দিরের ধ্বজে কিন্তু, মন্দিরের যে চূড়া সেখানে কিন্তু সামনে হনুমানজি বসে রয়েছেন। আমরা এখন মন্দিরের সামনেটাই এসে গেছি। এখানে মোবাইল বন্ধ রাখতে হবে, তাই ভিডিও তুলবো না। এই ছিন্নমস্তার মন্দিরটা দেখে পুরুলিয়াতে আমাদের যে রিসর্ট বুক করা আছে, আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট চলে যাব। এই ছিন্নমস্তার মন্দিরটা থেকে এখনও আমরা 119, মানে 119 কিলোমিটার রাস্তা বাকি আছে। মোটামুটি 3 ঘন্টা, 2 ঘন্টা 47 মিনিট 2 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে, মানে মোটামুটি আরও 3 ঘন্টা 3 আওয়ার্স মতো লাগবে। এখন 1:30 বাজছে, 1:40, আর তার মানে 3 ঘন্টা মানে 2:30, 3:30, 4:30 নাগাদ আমরা পৌঁছে যাব এই সাইট সিন করে। আমাদের যে রিসর্ট, শ্বেত পলাশ রিসর্ট, সেখানে আমরা পৌঁছে যাব। এখানে আমাদের লাস্ট স্টপ হচ্ছে মদন মোহন মন্দির। ঢুকেই একটা রিজার্ভার আছে, মানে এখানে কিন্তু জল সংরক্ষণের ব্যবস্থা আছে। বর্ষাকালে এখানে জল ধরে রাখার ব্যবস্থা ছিল এই মন্দিরে, এবং মন্দিরের এন্ট্রান্সটা হচ্ছে এই পাশে। মন্দিরের মেন এন্ট্রান্সটা কিন্তু ওই দিকটাতে, আর আমরা এই জলাধার যেখানটা আছে সেখান দিয়ে ঢুকছি। এটা হচ্ছে মদনমোহন মন্দিরের মেন এন্ট্রান্স। ঢুকেই কিন্তু হচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে মন্দিরে সবসময় পাহারাদার থাকে। এখানে মদনমোহনের হিস্ট্রিটা
আমি দেখিয়ে দিচ্ছি। এই ল্যাটেরাইট, এটাও কিন্তু ওই ল্যাটেরাইট মৃত্তিকারই তৈরি, এবং এর ডিটেলস এখানে কেউ পড়া হলে এটা পজ করে একটু পড়ে নেবেন। এই হচ্ছে ভেতরে ঢুকে এখানে বসার বেঞ্চ মতো করা রয়েছে, এটাও কিন্তু পাথরের তৈরি। আর এইগুলো হচ্ছে একদম পুরনো যে মন্দির, এখানেও কিন্তু ওই সেম 2-3 ধরনের ইঁটই ইউজ হয়েছে। এ পাশে হচ্ছে মেন মদন মোহন মন্দির, ঠিক এই পাশেই কিন্তু পেছন দিকে পাকশালা রয়েছে, অর্থাৎ ভোগ যেখানে দেওয়া হয় মন্দিরের। আর এটাও মন্দিরটা। এখানে কিন্তু মন্দির শৈলীর তৈরি কিন্তু প্রথমে বেসমেন্ট তৈরি করা হচ্ছে। আগেরটাতে বেসমেন্টটা অনেক বেশি ছিল রাসমঞ্চে, আর এখানের বেসমেন্টের হাইট 4 ফুট মতো, 4 ফিট মতো, প্রায় 40 ফুট মতো এই মন্দিরটা দেখা যাচ্ছে। আর শৈলীটা কিন্তু একই ধরনের। মদনমোহন মন্দিরও দর্শন করে নিলাম। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট স্টপ, আমাদের রিসর্টের পুরুলিয়াতে গিয়ে স্টে করব। 119 কিলোমিটার রাস্তা আরও যেতে হবে, এবং ওখানে 3 ঘন্টা সময় লাগবে। এই আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে এখানে, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা বিষ্ণুপুরের যে মাটির বিভিন্ন রকম ডল আইডল হয়, পুতুল হয়, তারপরে ঘোড়া বিশেষ করে, যেগুলো এখান থেকে লোকে কিনে নিয়ে যায়, ওগুলো কিন্তু কিনতে পারেন। আমরা হাইওয়েতে কিছুটা রাস্তা আসার পরেই এই 10 কিলোমিটার না 5 কিলোমিটার মতো আসার পরেই পথিক বন্ধু, এটা হচ্ছে পথিক বন্ধু সাইনবোর্ড দেখা যাচ্ছে, একটা পেট্রোল পাম্প আছে, তারপরেই ডান হাতে পথিক বন্ধু বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। ভেতরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, এ পাশে নন এসি এবং ওইদিকে ভেতরে এসিতে বসার জায়গা আছে, এবং এ পাশেও এসিতে বসার জায়গা আছে। এখন বাজছে 2:45, মানে প্রায় 2:45। আমরা এখানে এসিতে ঢুকবো, এখানে খাবার দাবার খেয়ে নেবো। আচ্ছা, এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালি হচ্ছে 120 টাকা করে, ফিশ থালি রুই মাছ হচ্ছে 180 টাকা করে। ভাত, এদিকে হচ্ছে পোস্তর বড়া, পাঁপড়, স্যালাড, ডিম, এটা হচ্ছে আলু সেদ্ধ, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক, এদিকে চাটনি, ডাল, একটা শাক দিয়ে সবজি, পালং শাকের সবজি, আলু পটলের সবজি, আর একটা হচ্ছে পোস্ত। পথিক বন্ধু রেস্টুরেন্টটা, এদের এখানে যে খাওয়া দাওয়া করলাম আমরা, ভেজ থালি খেলাম 120 টাকা করে, এবং এখানে ফিশ থালি হচ্ছে 180 টাকা করে। এবং এখানে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। যে ডাল দিয়েছিল, সবজি দিয়েছিল, দুরকম আলু পোস্ত দিয়েছিল, আবার পোস্তর বড়া দিয়েছিল, এবং আলু ভাজা দিয়েছিল। প্রত্যেকটা জিনিসই ভালো, প্রত্যেকটা জিনিসের টেস্ট ভালো। তো রাস্তার ধারে যদি এই রোডে আপনারা যাচ্ছেন, তাহলে কিন্তু এইখানেও খেতে পারেন। এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো, এবং আমার দ্বারা রেকমেন্ডেড। আপনারা এখানে যারা খেয়েছেন তারা নিচে জানাবেন যে তাদের কেমন লেগেছে, আর যারা আসছেন তারা অবশ্যই এখানে খাবেন। এই রেস্টুরেন্টটার লোকেশন ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা অলরেডি 200 কিলোমিটার টাচ করলাম। হাওড়া থেকে যেখান থেকে বেরিয়েছি, সেখান থেকে আমরা অলরেডি 200 কিলোমিটার রান করেছি, আর 50 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আমরা বেরিয়েছিলাম সকাল 7টায়, তারপরে আমরা একটা ট্যুর নিয়েছি বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় ঘুরে ওখানে মন্দিরগুলো দর্শন করে, তারপরে একবার ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি 1.5 আওয়ার, আর তারপরে লাঞ্চ ব্রেক নিয়েছি 1 আওয়ার। তো মোটামুটি ওইখানেই 3.5 আওয়ার যে টাইম গেছে, সেটা আমাদের এই টোটাল 11 আওয়ার্স থেকে বাদ করলে হিসাব করা যাবে যে টোটাল। তো সন্ধ্যে 6টার সময় আমরা আমাদের যে রিসর্ট বুক করা ছিল সেই রিসর্টে পৌঁছে গেছি। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর গাড়ি পার্ক করে কিছুক্ষণের জন্য এখন ইঞ্জিনটা খুলে রেখেছি, কারণ প্রায় 250 কিলোমিটার্স আমরা চললাম, তো সেই জন্য ইঞ্জিনটা খুলে রেখেছি একটু ঠান্ডা হোক। আর এই হচ্ছে আমাদের শ্বেতপলাশ রিসর্ট বা শ্বেতপলাশ। সামনের রাস্তাটা এখানে এখনও কাজ চলছে, ঢালাই হয়ে রয়েছে, এগুলো এখনও হবে, কংক্রিটের কাজ। গাড়ি পার্কিং আছে এখানে, অ্যাম্পেল গাড়ি পার্কিং আছে, আরও 3-4টে গাড়ি থেকে যাবে, এবং মাঠ রয়েছে বিয়ের। তো শ্বেতপলাশ রিসর্টে যাব। এই রিসর্টের বুক করার পেছনে যেটা মেন কারণ, সেটা হচ্ছে ছাদের উপরে সুইমিং পুল, যেটা 8টা অবধি খোলা। আমরা এখন যাব সুইমিং পুলে, চেক ইন করে নিচ্ছি। এই তো এইটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে নাম লেখা রয়েছে, আর হচ্ছে লবি। 6টা রিসেপশন, সুন্দর একটা ওয়েটিং লাউঞ্জ আছে, এখানে একটা ছোট্ট মতো লক্ষ্মী গণেশের মূর্তি করা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন কাউন্টার, খুব সুন্দর, ওপরে একটা ঝাড় রয়েছে, আর আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো রুমটা দেখিয়ে দিই। রিসেপশন কাউন্টারে অনেক কিছুই দেখেছি, ওয়েলকাম ড্রিঙ্কস দেখেছি বা অনেক কিছুই দেখেছি। এখানে প্রথমবার দেখলাম যেখানে বুকস রাখা রয়েছে পড়ার জন্য, এখান থেকে নিয়ে পড়ে আবার রিটার্ন করে দিতে পারে এখানে। তো বেশ কিছু ভালো
বই রয়েছে এখানে, একটু অন্যরকম কনসেপ্ট, বেশ ভালো লাগলো। রুমটা দিয়েছে ফার্স্ট ফ্লোরে, চলুন রুমটার একটু ট্যুর করি। এটা হচ্ছে করিডোর ফার্স্ট ফ্লোরে, এখানে বেবি ক্রিব দরকার হলে আছে, প্যারাম্বুলেটর লাগলেও আছে। এই রুমটা একটা ট্যুর করিয়ে দিই। ভেতরে ঢুকে এখানে হচ্ছে কি স্লট আছে এবং তার সঙ্গে সুইচ বোর্ড। এখানে একটা হ্যাঙ্গিং লাইট আছে, দেখি অন করি। হ্যাঁ, লাইটটা সুন্দর লাগছে। এখানে মসকিউটো রিপেলেন্ট দিয়েছে, টিভি রিমোট দিয়েছে, একটা বেড সাইড টেবিল আছে। এখানে একটা সুন্দর কিং সাইজ ডাবল বেড আছে, দুটো পিলো, দুটো কুশন এবং এটা হচ্ছে বেড কভার দিয়ে ঢাকা রয়েছে। হ্যাঁ, 6 ইঞ্চেস মতো ম্যাট্রেস রয়েছে। এবার এর পাশে দেখিয়ে দিই, এখানে আরেকটা বেড সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, আর একটা রিসেপশনে কল করার জন্য টেলিফোন আছে। আর এখানে মেনু কার্ড দিয়েছে, আরেকটা ড্রয়ার। এখানে টি কফি অ্যামিনিটিস দিয়েছে, এসি রিমোট দিয়েছে, কেটল আছে, দুটো ছোট ছোট জলের বোতল দিয়েছে, গ্লাস দিয়েছে, দুটো কাপস। এখানে সুগার, মিল্ক, কফি, টি রয়েছে। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, অন থাকবে। এখানে আরেকটা লাগেজ র্যাক রয়েছে। এখানে দুটো সোফা আর একটা টি টেবিল রয়েছে। এদিকে এসি রয়েছে, আমাদের এসি রুমে এসিটা চালু করতে হবে। আর এদিকে জানলা রয়েছে, জানলা দিয়ে কিছু কি ভিউ আছে? না, কোনো ভিউ নেই। আচ্ছা, টয়লেটটা একটু দেখিয়ে দিই। খুলেই সামনে হচ্ছে মিরর, ওয়াশ বেসিন আছে, একটা হ্যান্ড টাওয়াল দিয়েছে, টুথব্রাশ দিয়েছে। কেন একটা দিয়েছে এই না, দুটো দেওয়া উচিত ছিল। একটা টুথপেস্ট দিয়েছে, সেট পলাশের একটা সোপ দিয়েছে, কম দিয়েছে। এদিকে হেয়ার জেল, শ্যাম্পু, বডি ওয়াশ দিয়েছে। আর এখানে হচ্ছে মিক্সচারটা রয়েছে, এখানে একটা ট্যাপ রয়েছে, এখানে ওভারহেড একটা শাওয়ার রয়েছে, এখানে টাওয়েল হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এদিকে ডব্লিউসি এবং একটা জেট স্প্রে রয়েছে এবং একটা ডাস্টবিন রয়েছে। টিভি দিয়েছে, টিভিটা চালিয়ে দেখে নেবো। আর একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে দুটো হ্যাঙ্গার দিয়েছে। আর এখানে লাগেজ র্যাক আছে, লাগেজ রাখা। আর ওভারঅল রুমটা বেশ সুন্দর। এবার আমরা যাব হচ্ছে এই রিসর্টটা বুক করার মেন যে উদ্দেশ্য, সুইমিং পুল, সেটা দেখার জন্য। আর এই হচ্ছে ছাদ থেকে ভিউ। সূর্য অস্ত চলে গেছে, শুধু লাল আভাটা রয়েছে। আর এটা হচ্ছে একদম কিছু তলা দিয়ে যাচ্ছে ট্রাক, এটা মেন হাই রোড। আর ওই হচ্ছে সুইমিং পুল, লাইটটা জ্বালতে হবে। এই হচ্ছে সুইমিং পুল, টাটা। সুইমিং পুলের লাইট জ্বলে গেছে। এখন আমরা সুইমিং পুলে ঝাঁপাই ঝুড়বো। এখানে কিন্তু আশেপাশে আরও অনেক রিসর্ট আছে, কিন্তু আমরা এই রিসর্টটা চুজ করেছি শুধু এই ছাদে সুইমিং পুলটার জন্য। হোটেলটার লাইট জ্বালার পর সন্ধ্যাবেলা খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই একদম টপ ফ্লোরে ছাদের উপরে সুইমিং পুল আছে। পলাশ মঞ্চ বলে হচ্ছে এদের এখানে রেস্টুরেন্ট আছে। এই শুধু ছাদে সুইমিং পুল, সেই জন্য এটা নিয়েছি আমরা। এখন কটা বাজছে? 7:10-15। গাড়ি নিয়ে পুরুলিয়া আসা কিন্তু খুব একটা সমস্যা নয়, বেরিয়ে পড়ুন শুধু, ব্যাস। দুপুরবেলা লাঞ্চ টাচ করে তারপরে ঘুরতে ঘুরতে চলে আসুন। আমরা তো বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির যেগুলো আছে সেগুলো ঘুরতে ঘুরতে এলাম। আমার উপর থেকে দেখে মনে হচ্ছে অনেক ডিপ, কিন্তু বেশি ডিপ নয়। এটা হোটেলটা খুবই নতুন মনে হচ্ছে, একদম ঝাঁ চকচকে বাথরুম, ঝাঁ চকচকে টাওয়েল। হ্যাঁ, রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বলো একদম নতুন মনে হচ্ছে না প্রপার্টিটা? হ্যাঁ, একদম নতুন প্রপার্টি। একদম নতুন। তাহলে কালকে সাইট সিনে কি হবে রে? মুখোশগ্রাম যাবে, তারপরে অনেক কিছু ড্যাম ফ্যাম আছে, হ্যাঁ ওটা ওইগুলোতে যাবো। হ্যাঁ, আর মন্দির আছে কিছু একটা। কি রে, রিভিউ দে, ফুড রিভিউ। খুব সুন্দর। আমি দুটো খেয়ে নিলাম। ঠিক আছে, ভালো। যেটা দেখতে আসার জন্য এখানে আসা আর কি, পলাশ ফুল ওপরে গাছে রয়েছে। এই দিকটা পুরো পলাশ বাগান, ওই বাগানটাতেই যাব একটু। এইখানে মাটিতে পলাশ ফুল পুরো ছড়িয়ে আছে। কত নেবে? এইটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ছবি তোলা ইজ মাস্ট, তুলতেই হবে। আর ড্যামের উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই ঠিক মতো কথা হয়তো রেকর্ড হবে না। পলাশ ফুল। এদিকে কিন্তু পাহাড়, ওই নিচে কিন্তু জল দেখা যাচ্ছে। এখান থেকে ওই মার্বেল লেকটা পুরো দেখা যাচ্ছে। এই গ্রামটাতে প্রত্যেকটা জায়গাতে কিন্তু মুখোশ পাওয়া যাচ্ছে। খয়রাবেড়া ড্যাম। গুড মর্নিং
পুরুলিয়া থেকে। গতকালকের এপিসোডে যারা দেখেছেন তারা দেখেছেন যে আমরা হাওড়া থেকে 251 কিলোমিটার মতো রাস্তা ক্রস করে, মানে রাস্তা পাড়ি দিয়ে বিষ্ণুপুরের কালকে মন্দিরগুলো দেখে আমরা টিউটুর করে পুরুলিয়া পৌঁছেছি। আজকে পুরুলিয়ায় সেকেন্ড ডে এবং আজকের আমাদের পুরুলিয়াতে সাইট সিন করব এবং আবার এই হোটেলেই ফিরে আসব যেখানে আমরা আছি, শ্বেত পলাশ রিসর্ট। আজকে সকালবেলা এখন বাজছে 8:30। সারাদিনটাই আজকে ঘোরাঘুরি করব এবং যে জায়গাগুলোতে যাব আপনাদেরকে পরপর দেখাবো এবং এই যে রুটে আমরা ঘুরছি এই রুট ম্যাপটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই রুট ম্যাপ ফলো করে ঘুরতে পারেন। যদিও এর থেকেও অনেক বেশি স্পট আছে পুরুলিয়াতে ঘোরার মতো। আমরা যেটা ঠিক করেছি সেটা একদিনে ঘোরার মতো বেশ কয়েকটা স্পট। আমাদের সাথে ঘুরে দেখুন পলাশ ফুলের জায়গা পুরুলিয়া। আর আমরা যে সময় এসেছি এ সময় গাছে অজস্র পলাশ। গতকালকে যখন রাস্তা ক্রস করে আসছিলাম তখন আমরা রাস্তায় দুধারে পলাশের বন দেখেছি। আজকে আমরা দেখাবো আপনাদের পলাশ ফুল, পলাশ বাগান। তো চলুন আজকের ট্যুরটা শুরু করা যাক। আমি অর্ণব আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। এই হচ্ছে শ্বেত পলাশ রিসর্ট। আমাদের রুম হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে, সামনে হাইওয়ে, এখানে সমস্ত গাড়ি যাতায়াত করছে। আর এদের কিন্তু রেস্টুরেন্ট আছে যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি এবং বাঙালি খাবার পাওয়া যায়। এই হোটেলের নিচে পলাশ মঞ্চ বলে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই সেটআপটা যেটা করা আছে এটা কিন্তু শুধু রেস্টুরেন্ট সেটআপ নয়, এর সঙ্গে এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য ম্যারেজ হল হিসাবে কিন্তু এই জায়গাটাকে ইউজ করবে, অর্থাৎ এটা ডুয়েল পারপাসে করেছে। এদিকটাতে রেস্টুরেন্ট সেটআপ করেছে, টি কফি অ্যামিনিটিসগুলো রেখেছে। যখন বুফে কাউন্টার বসানো হয় তখন কিন্তু এইদিকে বুফে কাউন্টার বসানোর ব্যবস্থা আছে। যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকতো তাহলে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ওদের বিয়ে দেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড বা মঞ্চ হয় সেটা এখানে বানিয়ে রেখেছে। অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি, চারিদিকে পলাশ ফুল দেখা যাচ্ছে। এর আগে অনেক জায়গাতে দেখা গেছে, এখনও আমরা হিল টপে উঠিনি, বাট ওই দিকেই যাচ্ছি ধীরে ধীরে। এই আমরা এখানে অযোধ্যা রেঞ্জটা দেখতে পাচ্ছি আর সামনে পুরো পলাশ বাগান দেখতে পাচ্ছি। ও একটু জুম করলে এদিকে পলাশ বাগানটা দুর্দান্ত। এই রাস্তার ধারেও কিন্তু এগুলো পলাশ হয়ে রয়েছে। আর পাইলটের ভূমিকায় বসেছে সুভাশিস। এখনও এখান থেকে আরও 7 কিলোমিটার মতো আমরা যেতে হবে আমাদের। আমরা বান্দু সেতু ওপর দিয়ে বেরোচ্ছি, এটা হচ্ছে বান্দু সেতু। উঁচু নিচু পাহাড়ের রাস্তা চালু হয়ে গেছে, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে। যেটা দেখতে আসার জন্য এখানে আসা আর কি, পলাশ ফুল ওপরে গাছে রয়েছে। এই দিকটা পুরো পলাশ বাগান, ওই বাগানটাতেই যাব একটু। এইখানে মাটিতে পলাশ ফুল পুরো ছড়িয়ে আছে। কত নেবে, কত নেবে? পলাশ বাগান রাস্তার ধারে নেমেছি আমরা। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ভুদা মোড়, ওই মোড়ে আছি। রাস্তার ধারে একটু গাড়িটা দাঁড় করিয়ে আমরা ওই পলাশ বনটার দিকে যাব। আর ওইখানে যে অযোধ্যা হিলের যে রেঞ্জটা সেটা দেখা যাচ্ছে। মানে যে কারণে পুরুলিয়া অযোধ্যা হিলে আসা আর কি, সেটা এখনও অযোধ্যা হিল পৌঁছানোর আগেই এখানেই সম্পূর্ণ হয়ে গেল। এইটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। মাটিতে পুরো গালিচার মতো, কার্পেটের মতো রয়েছে। আর এই গাছ, এদিকে গাছ, এদিকে গাছ, এদিকে গাছ, ওদিকে চারিদিকে পলাশ বাগান। মানে পুরুলিয়াতে আসা যে কারণে সেইটা হয়ে গেছে। পলাশ ফুল, পলাশ ফুল কত 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 চাই। শিমুল পটাশের দেশে যদি আমরা একটু যাই তাহলে বেশ। বাড়িগুলো একটু অন্য টাইপের না, বাড়িগুলো একটু অন্য টাইপের। কি সুন্দর রেল বানিয়েছে গো। হ্যাঁ, ট্রেনের কামরা বানিয়েছে দেখলে। আমরা এখন ড্যামের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি।
নিষিদ্ধ। এই যে এটা এটা আপার ড্যাম, তাই তো? এটা আপার ড্যাম। আমরা এখন অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, এদিকটায় হচ্ছে জলটা আছে আর এই পাশে জলটা ধরে রেখেছে এই ড্যামটাতে। আমরা ড্যামের উপর দিয়ে চালাচ্ছি। আপার ড্যামের কতটা লেন্থ যদিও সঠিকভাবে জানি না। দোকান যদি থাকে এখানে গাড়ি চালাতে কিন্তু খুব ভালো লাগছে। দারুণ লাগে। আপার ড্যামে এখন কি চলছে? শুটিং চলছে, ফটোশ্যুট। গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে ওপাশে এদিকে কিন্তু পাহাড়, ওই নিচে কিন্তু জল দেখা যাচ্ছে। আর ড্যামের উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই ঠিক মতো কথা হয়তো রেকর্ড হবে না। এই জলের মধ্যে এই যে জুম করলাম, এই যে যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে সব সোলার প্যানেল লাগিয়েছে, প্রচুর সোলার প্যানেল লাগিয়েছে জলের উপরে। বাহ, মানে জল থেকে সৌরবিদ্যুৎ তৈরি হচ্ছে, জলের ওপরে ইউজ করে, সূর্যকে ইউজ করে সৌরবিদ্যুৎ তৈরি করে। কি বলে যে উইন্ডের 5 ঘন্টা চলবে না গাড়ি। সামনে রাখা ছিল তো গাড়ি, ফের জল খাওয়া। আপার ড্যাম দেখে এবার আমরা লোয়ার ড্যামের দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে যে মোড়েই দাঁড়াচ্ছি মনে হচ্ছে যেন এখানেই ছবি তুলি। তো এইখানে একটা জায়গা পেয়েছি যেখানে পলাশ ফুলগুলো বেশ একটু মানে হাইট, সেম বুকের হাইটে আছে, মাথার হাইটে আছে। তো ওখানে যাব ছবি তুলতে। পেছনেই একদম পলাশ ফুলের গাছ আছে। তো আমরা এখানে এখন ছবি তুলবো বলে এসেছি, ছবি তোলা ইজ মাস্ট, তুলতেই হবে। গাছটা একটু নিচুতে আছে, এখানে মাটিটা উঁচু, তাই জন্য এখানে তুলতে সুবিধা হবে। পেছন দিকে পলাশ গাছটা রেখে ছবি তুলবো। এখানে এই যে গাছের পাতাটা পুরো লালচে পাতা। পেছনে গাছটা খুব সুন্দর লাগলো। এখানে ছবি তুলে এবার আমরা এগিয়ে যাব। আপার ড্যাম দেখে এখন এসেছি মার্বেল লেক। গাড়ি মার্বেল লেকের এখানে পার্কিং করে দিয়েছি। এখানে মার্বেল লেকে গাড়ির কোনো পার্কিং চার্জেস নেই বলেই মনে হচ্ছে, সেটা যাওয়ার সময়তে বুঝতে পারবো। এখন আমরা এই আশেপাশে যে দোকানগুলো দেখতে দেখতে এপাশে এগিয়ে যাব মার্বেল লেকের দিকে। একটুখানি গেলেই মার্বেল লেক। এখানে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, আর ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরোলে পরেই ভালো, কারণ এখানে সেরকম কিছু খাবার পাওয়া যাবে না। ওই ডিম টোস্ট, চানা মুড়ি এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যাচ্ছে। আর এইখানকার এই দোকানগুলো থেকে কেনাকাটি করতেই পারেন চাইলে। এখানে ছোলা, শসা এসব পাওয়া যাচ্ছে। আর আমরা এখন যাব মার্বেল লেকের দিকে। এরকম দুধারে দোকান, এখানে বাঁশি আছে, টুপি আছে, এগুলো কেনাকাটি করতেই পারেন। এখানে মহুয়া ফল আছে। কত করে এগুলো? 5 টাকায় 5টা। মার্বেল লেকে ঢোকার আগে কিছু বিধি নিষেধ, এগুলো মেনে চললেই ভালো। এবার এই 5 মিনিটের মতো, 5 মিনিট না, অ্যাকচুয়ালি 2 মিনিট হাঁটা পথ। ওখান দিয়ে এলে পরে এরকম দোকানগুলো এখানে শেষ হয়ে যাচ্ছে। আর দোকানগুলো যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে ভিউটা ও, তো এইগুলো মার্বেল পাথরই হবে। আর মার্বেল আছে বলেই মনে হচ্ছে এটাকে মার্বেল লেক বলছে। এখান থেকে ওই মার্বেল লেকটা পুরো দেখা যাচ্ছে। জল আছে কিন্তু অনেকটা নিচে, যাব ওখানে একটুখানি নিচে থেকে ঘুরে আসি। ওই পার্কিং থেকে টোটাল দেখতে গেলে 3 মিনিটের হাঁটা পথ আছে। 1 মিনিট বাজারের মধ্যে, আর এখানে ঘোরাঘুরি করতে 2-3 মিনিট লাগবে। লেকের সামনে চলে এসেছি। এই হচ্ছে লেক। এপাশটা কিন্তু দারুণ রক ফেস, ক্লাইম্বিং করার জন্য কিন্তু রক ফেসটার দিকে দারুণ। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো পেয়েছি আমরা, একদম রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ,
তাই ঘুরেও আনন্দ পাচ্ছি, ঘামছি কম। এবার একটুখানি হালকা করে টিফিন করতে হবে, 12টার সময় এসে ব্রেকফাস্ট। হ্যাঁ সন্ধ্যাবেলা যাই। এখানে ডিম পাউরুটি প্রিপারেশন হচ্ছে, পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। হ্যাঁ পাউরুটি, ডিম পাউরুটি বানাবে। মুড়ি কত করে? এদিকে শসা, 10 টাকা। তরমুজ। যে কোনো জায়গায় গেলে এই একটা জিনিস তো কিনতেই হবে। কি কাঠি এগুলো? ঝাঁটা বানিয়েছে না, এগুলো অন্য কোনো গাছের কাঠি। হালকা করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ডিম টোস্ট, মশলা মুড়ি, শসা আর লেবু জল। একটা মালায় পরে ছবি তুলতে হবে, তাই তো? হ্যাঁ এখন আমরা এসেছি বামনি ফলসে। আগের যে জায়গাটাতে আমরা গাড়ি পার্ক করলাম সেখানে কিন্তু কোনো পার্কিং ছিল না। মার্বেল রকে যেখানে গাড়ি রাখলাম সেখানে কিন্তু কোনো গাড়ির পার্কিং ছিল না, আর এখানেও কোনো গাড়ির পার্কিং নেই। আর অনেক বাইকার্স এসছে। এই যে আমরা যাব বামনি ফলসের দিকে। কতটা হাঁটতে হবে মরছে, অনেকটাই হাঁটতে হবে। বামনি ঝর্ণা, বামনি ফলস। বামনি ফলসে কিন্তু অনেকটাই নিচে নামতে হবে, সিঁড়ি কিন্তু অনেকটাই। দেখি আমরা কতটা পর্যন্ত যাই, পুরোটা হয়তো নামবো না, দেখি কতটা যাই। কিছুটা গিয়ে ওখান থেকে যদি ভিউ পাই তো সেই ভিউ থেকে আবার ফিরে যাব, কারণ এরপরে মুখোশগ্রামে যাব এবং লাঞ্চ করে খয়রাবেড়া ড্যাম দেখার ইচ্ছা আছে। আর লাস্টে যদি হাতে একটু আর সময় পাই তাহলে কিন্তু পাখি পাহাড়টাও দেখে নেব। এখান থেকে ওই ফলসের নিচে আওয়াজটা পাচ্ছি, নিচে আর যাব না। এখান থেকে 700টা সিঁড়ি আছে, তো সেটা আর এখান থেকে যাব না। এখান থেকেই ড্যামটা দেখে নিচ্ছি, আর ওই যে ফলসটা ওই দিক থেকে দেখা যায় ওইদিকে গিয়ে। আচ্ছা, এখান থেকে বামনি ফলস কিন্তু এই সিঁড়ি ধরে আরও অনেকটা নামতে হবে। আমি যতটুকুনি নেমেছি ওটা কিন্তু মাত্র 10%। এখান থেকে এই ফার্স্ট স্টেপটাই দেখাই। নিচে এখন আর যাওয়ার হাতে সময় নেই, অন্য কোনো সময় গিয়ে দেখাবো। বেশি দূর যাবো না, এই জায়গা অবধি ছবি টবি তুলে চলে যাবো। বাকি সবাই যেমন তুলছে ওখানে। আর ওই উপর থেকে ঝর্ণাটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ করে ওই নিচে দিয়ে যাচ্ছে পড়ে, আর গিয়ে মিশছে ওই জলাধারটাতে। ওই হাওড়ের থেকে আমার বাড়ি যাই আরো সুন্দর। হ্যাঁ ওর কল। বামনি ফলসেও কিন্তু কোনো পার্কিং নেই বা কোনো টিকিট নেই, ওপেন টু অল, যে কেউ যেতে পারে আসতে পারে। তো আমরা নিচে অবধি যাইনি, আমরা বামনি ফলস দেখলাম, তারপরে একটু আখের রস আর আইসক্রিম খেয়ে নিলাম, একটু জল খেয়ে নেব, খেয়ে যাব নেক্সট মুখোশগ্রাম। আমরা এখন এসেছি মুখোশগ্রামে, এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। এখানে কিন্তু মুখোশগ্রামে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে লাগবে। আর এই হচ্ছে মুখোশগ্রাম। কেন নাম এই গ্রামটার মুখোশগ্রাম? কারণ এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে মুখোশের দোকান, মুখোশ তৈরি করে এরা। চলুন এই গ্রামটা একটু ঘুরে দেখি। এই গ্রামটাতে প্রত্যেকটা জায়গাতে কিন্তু মুখোশ পাওয়া যাচ্ছে, বাঘের মুখোশ, এখানে বড় বড় মুখোশ আছে, ওদিকে ছোট ছোট মুখোশ আছে, হরিণ। একদম লাইভ মুখোশ তৈরি করা দেখে নিলে। এখানে তো জল টল সবই পাওয়া যাচ্ছে। আর এই যে মোড়টা চড়িদা কাছে এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের দেখলেই বুঝতে পারবেন যে মুখোশগ্রামে পৌঁছে গেছেন।
এই তো এইখানে আরেকটা মুখোশ তৈরি করছে। যেগুলো রাখা আছে এগুলো কাগজ দিয়ে যে মূল ধাঁচটা সেটা মোল্ডটা বানানো আছে, এবার ওর ওপরে হচ্ছে শিল্পীর হাতের ছোঁয়া, সেখান দিয়েই কিন্তু মুখটা ফুটে উঠবে, কি তার চোখ, তার চেহারা, তার এক্সপ্রেশন সব ওই শিল্পীর হাতে ফুটে উঠবে। মুখোশের একটা মিউজিয়াম আছে, মুখোশ ঘর। এটা কি বড় মুখোশ, ওখানে আছে মুখোশ, এপাশে মুখোশ আছে। একটা ছৌ মুখোশের মিউজিয়াম বানিয়েছে। এদের সম্বন্ধে একটুখানি লেখা আছে চড়িদাতে। এটা ওই ছৌ নাচের জন্য এই মুখোশগুলো ইউজ হয়। এই যে এপাশেও অনেক আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি বা মুখ তৈরি করে এখানে মুখোশে। এখানে মুখোশ শিল্পের সরঞ্জামগুলো লেখা রয়েছে, বড় বড় মুখোশ। আর এই পাশে আরও অনেক রয়েছে, কার্তিক, গণেশ, শিব, দুর্গা। এই মুখোশ গ্রামটা কিন্তু একদম রেকমেন্ডেড। এই জায়গাটা আসবেন, অবশ্যই আসবেন এবং এই জায়গাটা ঘুরে দেখবেন। মুখোশ শিল্পীদের থেকে মুখোশ কিনতেও পারেন ঘরে দেওয়ালে টাঙানোর জন্য বা উপহার হিসেবে কাউকে দেওয়ার জন্য। এখানে বিভিন্ন দামের আছে, 50-60 টাকা থেকে শুরু করে আপনি অনেক টাকা, অনেক বড়গুলোর বেশ দামি পর্যন্ত কিনতে পারবেন। এসে দরদাম করবেন, কিনবেন, এখানকার শিল্পীদের তাতে উপকার হবে। আমরাও কিছু মুখোশ কিনে নিয়েছি এবং এরপরে আমরা এখান থেকে খয়রাবেড়ার ড্যাম চলে যাব, কিন্তু তার আগে একটু হালকা করে লাঞ্চও করে নেব। 2-3টে হোটেল আছে যেগুলোতে খাবার খাওয়া যায়, কিন্তু আমি বলবো না, যেখানে রেকমেন্ড করবো না খেতে। এখানে সবজি থালি নিল হচ্ছে 90 টাকা করে, কিন্তু খাবার অতি জঘন্য। এখানে খাবার না খেয়ে অন্য কোনো কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করবেন বা অন্য কোনো জায়গায় খাবেন, তাহলে বেটার হবে। এখানে অ্যাভয়েড করুন খাওয়াটা। ডেস্টিনেশন হচ্ছে খয়রাবেড়া ড্যাম। আমরা পৌঁছে গেছি। আমরা যেখানে মুখোশগ্রাম ছিলাম, মুখোশগ্রাম থেকে এটা 12 কিলোমিটার রাস্তা, 12 কিলোমিটার, যেটা আসতে আমাদের মোটামুটি কত সময়, আধ ঘন্টা মতো সময় লাগলো, 30 মিনিট মতো। এবং রাস্তাটা খুব একটা ভালো নয়, একদম ঢালাই করা রাস্তা, পিচ রাস্তা নয়। আর এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, সব গাড়ি এখানে পার্কিংয়ের জন্য 30 টাকা করে নিচ্ছে। ওখান থেকে ঢুকছে গাড়ি, পার্কিং ওখানে 30 টাকা নিয়ে নিচ্ছে প্রিপেড। এখানে গাড়ি রেখে ড্যামটা দেখব। আর এখানে সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এই যে জলটা আছে, জলাধার ড্যাম অর্থাৎ জলাধার হচ্ছে খয়রাবেড়া, জায়গাটার নাম খয়রাবেড়া। ওই ওপর দিক থেকেও অনেকে দেখছে। আমরা একটু ড্যামের দিকে এগিয়ে যাই। ওই পাশটা তো দেখতে যাচ্ছি, আমরা একটু ড্যামের দিকে এগিয়ে যাই, জলটার দিকে এগিয়ে যাব। তারপরে এখানে বেশিক্ষণ সময় লাগবে না, এখানে মোটামুটি 5 মিনিটসের মধ্যে আমরা ঘুরে রিটার্ন করে যেতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এটা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন এবং এখান থেকে আমরা রিসর্টে ফিরে যাব। আর উল্টো দিকটা হচ্ছে এত সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এবার রিটার্ন টু রিসর্ট। সব বন্ধ করে গরুগুলো ডান দিকে গেছে। তো গরু পাল ছিল মানে বল, হ্যাঁ, বিল করছে। এই যে বাঁদিকে পাখি পাহাড়, পুরীতে পৌঁছে। আমরা যে হোটেলটায় আছি পুরুলিয়াতে, আমরা যেমন রোদ পেলাম, মেঘলা পেলাম, গরম পেলাম প্রচণ্ড, আবার বৃষ্টি পেলাম, প্রচণ্ড ঠান্ডা এসিতে থাকলাম, আবার এখন লোডশেডিং। বলতে বলতে জেনারেটরটা চালিয়েছে, তাই তো? আচ্ছা, জেনারেটরে এসি চলছে কি? হ্যাঁ, জেনারেটরে কিন্তু এসি চলছে এদের। তাহলে সেই অনুযায়ী কিন্তু রুমের রেট অনুযায়ী কোয়ালিটি কিন্তু ঠিক আছে, একদম নিশ্চয়ই কোয়ালিটি ঠিক আছে। আর এদের খাবার দাবার খুবই ভালো। আজকে চিকেন 65 2 পিস পড়ে আছে, বাকি খেয়ে নিয়েছি, ভুলে গেছি ছবি তুলতে, মানে ভিডিও তুলতে। এই 2 দিন ধরে আমরা যে ঘুরলাম সেই ভিডিওগুলো
দুটো পর্বে দুটো আলাদা আলাদা ভিডিওতে দেব, দেখার জন্য অনুরোধ রইল। এবং আমাদের রুট ম্যাপ করেছি সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। যখন আমার ভিডিও আসবে তখনই দেখতে পাবেন। আর সঙ্গে সঙ্গে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে একটা বেল আইকন আছে সাবস্ক্রিপশনের পাশে, সেটা টিপে দিন। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। গুড মর্নিং পুরুলিয়া থেকে। আজকে আমাদের এখানে 2 দিন স্টে করার পর বাড়ি ফিরে যাওয়ার পালা। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের হোটেলে 4th ফ্লোরে রুফটপ সুইমিং পুলটা বেশ বড়। আর ওই দূরে ওখানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড। আমরা এই রাস্তা দিয়ে ওই যে কাট আউটটা দেখা যাচ্ছে আন্ডারপাস, সেটা দিয়ে ঘুরে হোটেল হিল ভিউ আছে ওই পাশে যাব। এই সুইমিং পুলটাতে আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন সন্ধেবেলায় নেমেছিলাম, সেটা তো ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই। আর আজকে সকালবেলায় নামার ইচ্ছা ছিল, কিন্তু এখন ফেরত যেতে হবে, ফিরে যাব বাড়ি। সেই জন্য আজকে এখন আর জামা প্যান্ট ভেজানো আর হলো না। রুম নিঃসন্দেহে ভালো, খাবার দাবারও এখানকার ভালো। কি কোন ফ্ল্যাট ফেটেছে, কি করে কোন রিপার আজকের আমাদের প্রথম স্টপ হচ্ছে বারন্তী লেক। পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে। বারন্তী ড্যামের ওপর দিয়ে ওইখান দিয়ে গাড়ি চালিয়ে গেলাম, ওই পর্যন্ত বেশ সুন্দর লাগলো। আবার এই পাশেও ড্যামের উপরে প্রচুর গাড়ি এসে এখানে দাঁড়িয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনারাও আসুন এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে ঘুরতে। একটু দেখি লেকের জলে হাত দেওয়া যায় কিনা। পাথরের উপর দিয়ে যাচ্ছি। বারন্তী লেক দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর এখান থেকে এই যে পাহাড়ের ছায়াটা পড়েছে দারুণ লাগছে দেখতে, একদম শান্ত লেক বা ড্যাম। এই যে এইখানটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ওই স্লুইস গেট আছে, ওই দিক দিয়ে লেকের জল এই ড্যামটা ক্রস করে ওপাশে কিন্তু লেকের জল গেছে, ওটাও দেখাই। স্লুইস গেট দিয়ে এই দিক দিয়ে ড্যামের জলটা যাচ্ছে, সোজা এদিক দিয়ে ইরিগেশন সিস্টেম আছে। এখানেও পলাশ গাছ, এই রাস্তার উপরে প্রচুর পলাশ গাছ আছে। চারিদিকে যদি দেখা যায় দারুণ দেখতে লাগছে। এখানটা তো বলবোই, হালকা হালকা এবার রোদ উঠছে, এতক্ষণ মেঘলা ছিল, এবার হালকা হালকা রোদ উঠছে, আরও সুন্দর লাগছে পাহাড়টাকে দেখতে। একটু জুম করে দেখাই পাহাড়টাকে। এখান থেকে 174 কিলোমিটার দেখাচ্ছে, 3 ঘন্টা 48 মিনিট টাইম লাগবে। বারন্তী থেকে ভায়া গড় পঞ্চকোট ওখানে গিয়েছিলাম, দিয়ে ওখান থেকে আসানসোল থেকে বর্ধমান হয়ে হাওড়া কি কলকাতা ঢুকবো। NH-19 উপর দিয়ে যাচ্ছি আমরা। আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই, এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকেও বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পুরো বৃষ্টি হয়েছিল, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ দিদুন দেখ, এই হচ্ছে মিষ্টির দোকান, কোথায় কলকাতায় পাবি স্পেশাল ল্যাংচা সীতাভোগ নিবেদনও আছে এখানে। হ্যাঁ, এইটা হচ্ছে আদি ল্যাংচা ভবন। দোকানটা বাইরে থেকেও দেখাচ্ছি। শক্তিগড়ে এলে অনেক ল্যাংচার দোকান আছে, কিন্তু আমি রেকমেন্ড করবো এই আদি ল্যাংচা ভবন, এই দোকানটাতেই আসবেন। আমি দোকানটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই। এই যে আদি ল্যাংচা ভবন, এখানে কিন্তু অনেক পাবেন, আদি ল্যাংচা ভুবন টুবনও পাবেন, কিন্তু আদি ল্যাংচা ভবন এই দোকানটাতেই মিষ্টিটা নেবেন। এর দোকানের মিষ্টিগুলো ভালো। এবং এখানে উল্টো দিকেও অনেক দোকান আছে,
এইটা হচ্ছে আপনার উল্টো দিকেও দেখতে পাবেন, ওখানে কিন্তু আদি ল্যাংচা ভবন আছে। তো এটা হচ্ছে যখন আপনি বর্ধমান থেকে শক্তিগড়ের দিকে এসে কলকাতার দিকে যাচ্ছেন, ফেরার সময় কিন্তু এটা রাস্তা ক্রস করে উল্টো দিকে এইটায় আসতে হবে। যখন আপনারা কলকাতা থেকে বর্ধমানের দিকে যাবেন তখন কিন্তু আপনার বাঁ হাতেই এই দোকানটা পড়বে। এখানে কিন্তু একটা মেশিন দিয়ে সুন্দর প্যাকিং করে দেবে।